প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে নেশার সূচনা মূলত বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে শুরু হয়েছিল। খ্রিস্টপূর্ব ৭০০০ সালে চীনে প্রথম গাজন করা পানীয় মদ তৈরি হয়েছিল। এটি ছিল মানুষের প্রথম প্রক্রিয়াজাত পানীয়, যা শুধু তৃষ্ণা মেটানোর জন্য নয়, বরং বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ব্যবহৃত হতো। মিশরীয়, গ্রিক, রোমান সভ্যতাগুলোতে মদ্যপান ছিল একটি সামাজিক সম্পর্কের মাধ্যম। দেবতাদের কৃতজ্ঞতা প্রকাশ এবং দর্শনমূলক আলোচনা এসব সভ্যতার মূল আচার ছিল। মধ্যপ্রাচ্যে সুমেরীয়রা ৩৪০০ খ্রিস্টপূর্বে আফিম চাষ শুরু করেছিল। আফিমের রসকে তারা আনন্দের উদ্ভিদ বলে পরিচিতি দেয় এবং এটি ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো। ভারতে গাঁজা প্রাচীনকাল থেকেই ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো এবং দেবতাদের আশীর্বাদ হিসেবেও গণ্য হতো। এসব ঐতিহাসিক ব্যবহার তখনকার সমাজে এসব উপকরণের প্রতি বিশ্বাস ও আস্থা তৈরি করেছিল। তবে তখন তারা জানত না যে এই একক পরিমাণে ব্যবহৃত উপকরণগুলো একদিন মানব সভ্যতার ইতিহাসে এত বড় প্রভাব ফেলবে। গ্রিক ও রোমান সভ্যতা, ভোগবিলাসের স্বর্ণযুগ। গ্রিক সভ্যতায় মদ্যপান একটি সম্মানজনক রীতি ছিল। গ্রিক সিম্পোজিয়াম ছিল এমন একটি সামাজিক জমায়েত যেখানে মদ্যপান, বুদ্ধিদীপ্ত বিতর্ক এবং দার্শনিক আলোচনা একত্রিত হতো। গ্রিকরা এসব সিম্পোজিয়ামে মানুষের সম্পর্ক গড়ে তুলত, যাদের মধ্যে শিক্ষক ও ছাত্রের সম্পর্ক, বন্ধুদের সম্পর্ক এবং গুরুদের প্রতি শ্রদ্ধা থাকত। এটি ছিল গ্রিক সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশ, যেখানে মানুষের চিন্তাভাবনা এবং সামাজিক অবস্থানকে প্রভাবিত করত। রোমান সভ্যতায় মদ্যপান শুধু ভোগের একটি উপকরণ ছিল না, বরং ধর্মীয় ও সামাজিক উল্লাসের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। তারা বিশেষ উৎসবের সময়, যেমন বাচানালি উৎসবে, এক বিশাল মদ্যপান এবং খাবার দাবারের জমজমাট আয়োজন করত। তবে এই ভোগবিলাসের সংস্কৃতি আসক্তিতে পরিণত হওয়ার কারণে ব্যক্তিগত জীবন এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছিল। রোমানরা শুধু মদ্যপানই করত না, তারা জুয়া খেলা এবং অন্যান্য অশ্লীল কার্যকলাপে আসক্ত হয়ে পড়েছিল, যা সমাজে এক ধরনের সৃষ্টিশীলতার পরিবর্তে আত্মনষ্টকামী সংস্কৃতি তৈরি করেছিল। মধ্যযুগ, ধর্ম বনাম আসক্তি। মধ্যযুগে ইউরোপে মদ্যপান ছিল সামাজিক জীবনের একটি অংশ। তবে ইসলামের আবির্ভাব, যেখানে ৭ম শতাব্দীতে মদকে হারাম ঘোষণা করা হয়, এর মাধ্যমে এক বৈপ্লবিক পরিবর্তন আসে। ইসলাম ধর্ম মদকে নিষিদ্ধ করলেও ইউরোপে মদ্যপানের প্রথা বিস্তৃত ছিল, কারণ পানির মান খারাপ ছিল এবং মদই তখন নিরাপদ পানীয় হিসেবে গ্রহণযোগ্য ছিল। ইসলাম ধর্মের কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও ইউরোপে মদ খাওয়া বেড়েই চলছিল। মধ্যযুগে সিল্ক রোডের মাধ্যমে আফিম এবং গাঁজার ব্যবসা বৃদ্ধি পায়। আফিমের বাণিজ্য বিশেষভাবে লাভজনক হয়ে ওঠে এবং এটি আসক্তির বিস্তার ঘটাতে সহায়ক ছিল। যুদ্ধের সময় আফিম ব্যবহার শত্রুপক্ষকে দুর্বল করার কৌশল হিসেবে ব্যবহৃত হতো, যা এক ধরনের যুদ্ধ কৌশলও ছিল। উপনৈবেশিক যুগ, চিনি, তামাক ও সাম্রাজ্য। উপনৈবেশিক যুগে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা শুধু পৃথিবীর বিভিন্ন অঞ্চল দখল করছিল না, বরং তারা তাদের উপনিবেশিত অঞ্চলে আসক্তির পণ্য যেমন আফিম, চিনি ও তামাকের বাণিজ্যিক প্রচলন ঘটিয়েছিল। আফিমের পাশাপাশি চিনি একসময় বিলাসিতা হিসেবে গণ্য হতো, কিন্তু দাসপ্রথার মাধ্যমে চিনি ব্যাপকভাবে ইউরোপের জনপ্রিয় হয়ে ওঠে। চিনি একসময় শুধুমাত্র রাজাদের জন্য ছিল, কিন্তু পরবর্তীতে এটি এক অত্যাবশ্যক দ্রব্যে পরিণত হয়। তামাকের ব্যবহারও ইউরোপে ছড়িয়ে পড়ে, যা ধূমপানের সংস্কৃতির উত্থান ঘটায়। আমেরিকার আদিবাসীদের কাছ থেকে তামাক শিখে ইউরোপীয়রা তাদের সামাজিক জীবনে ধূমপানকে অংশ হিসেবে গ্রহণ করে, যা আধুনিক সমাজে বহুল প্রচলিত। আফিম যুদ্ধ, আসক্তির রাজনীতি। আফিম যুদ্ধ ১৯শ শতাব্দীতে একটি বড় রাজনৈতিক বিপর্যয়ের কারণ ছিল, যা প্রমাণ করেছিল যে আসক্তি শুধুমাত্র ব্যক্তিগত দুর্বলতার বিষয় নয়, এটি একটি রাজনৈতিক অস্ত্রও হতে পারে। আফিম যুদ্ধ
1900 শতাব্দীতে একটি বড় রাজনৈতিক বিপর্যয়ের কারণ ছিল, যা প্রমাণ করেছিল যে আসক্তি শুধুমাত্র ব্যক্তিগত দুর্বলতার বিষয় নয়, এটি একটি রাজনৈতিক অস্ত্রও হতে পারে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে আফিম চীনে পাচার করতে শুরু করেছিল, যার ফলে চীনে আফিমের ব্যাপক ব্যবহার ঘটে। আফিমের অতিরিক্ত ব্যবহার চীনা সমাজকে বিপর্যস্ত করে তোলে এবং ব্রিটেনের সঙ্গে দুটি বিশাল যুদ্ধের সূত্রপাত ঘটে, যার নাম আফিম যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতি সম্পর্কিত নতুন শক্তির অভ্যুদয় ঘটে, যেখানে আসক্তি একটি রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহৃত হয়েছিল। ডিজিটাল যুগ, আধুনিক নেশার ফাঁদ। আজকের ডিজিটাল যুগে প্রযুক্তি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন ধরনের আসক্তির জন্ম হয়েছে। সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন, ভিডিও গেম, অনলাইন ক্যাসিনো এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলো মানুষের মনোযোগ এবং সময়কে গ্রাস করছে। সোশ্যাল মিডিয়া এবং গেমিং প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মানুষ দ্রুত আসক্ত হয়ে যায় এবং দিন দিন এতে সময় ব্যয় করতে থাকে। ভিডিও গেম এবং অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্মগুলো বিশেষভাবে মনোযোগ আকর্ষণের জন্য ডিজাইন করা হয়েছে, যা মানুষের মনোযোগ এবং আসক্তির মাত্রা বাড়িয়ে তোলে। এসব ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষের সামাজিক জীবন এবং কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে, কারণ এগুলো বাস্তব জীবনের সম্পর্ক এবং কাজের দিকে মনোযোগ কমিয়ে দেয়। কিভাবে বেরিয়ে আসা যায় এই নেশার চক্র থেকে? নেশা থেকে মুক্তি পাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। প্রথমে সচেতনতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে আমরা বুঝতে পারি কোন কাজ বা অভ্যাস আমাদের জীবনে অতিরিক্ত হয়ে গেছে। এরপর ডোপামিন ডিটক্সের মাধ্যমে মস্তিষ্ককে পুনরায় প্রোগ্রাম করতে হবে, যাতে স্বাভাবিক আনন্দের অনুভূতি ফিরে আসে। তবে শুধু নিষেধাজ্ঞা নয়, বরং নতুন ভালো অভ্যাস তৈরি করাও গুরুত্বপূর্ণ, যা পুরনো অভ্যাসগুলোকে প্রতিস্থাপন করবে। সাপোর্ট সিস্টেম তৈরি করা গুরুত্বপূর্ণ, যেটি বন্ধু, পরিবার বা কাউন্সিলের মাধ্যমে হতে পারে। জীবনের উদ্দেশ্য খোঁজা এবং অর্থবহ জীবন গড়ে তোলা আমাদের নেশা থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। আমরা কি নেশার দাস হবই? মানুষ যুগে যুগে নেশায় পড়েছে, আবার সেই নেশার চক্র থেকে বেরিয়ে এসেছে। ইতিহাস বলে আমরা লড়তে জানি, টিকে থাকতে জানি। আপনি যদি আজই প্রথম পদক্ষেপ নেন, তবে সচেতনতা, ডিটক্স, বিকল্প অভ্যাস, সাপোর্ট সিস্টেম এবং অর্থবহ জীবন এর মাধ্যমে এই চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব। নেশা থেকে বেরিয়ে আসা মানে শুধু বেঁচে থাকা নয়, বরং নতুন করে জন্ম নেওয়া। এই ডকুমেন্টারিটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনার জীবনের সত্যিকারের শক্তি জাগিয়ে তুলুন। নেশার দাসত্ব নয়, নিজের নিয়ন্ত্রণ নিন। সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন, কারণ এই পৃথিবীটা সুন্দর যদি আমরা সত্যিকারের আনন্দ খুঁজে নিতে পারি।